নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজ আমাদের সবার কাছে খুব গর্বের একটি দিন, অহংকার করার দিন, এনকারেজড হওয়ার দিন। কেন বলুন তো? কারণ আজ প্রতিশোধ নিয়েছে আমার আপনার গর্বের ভারত। প্রতিশোধ নিয়েছে সেই পেহেলগাঁওয়ের হত্যালীলার, হিন্দু নিধনের প্রতিশোধ। গতকাল মধ্যরাতে জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। সেই নিয়েই কিন্তু আমাদের আজ এই বিশেষ অনুষ্ঠান, যে আর পাকিস্তানের কিছু অবশিষ্ট কি রয়েছে, থাকবে আগামী দিনে, থাকবে কি এখনও কি আর আছে। এবং তার সঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেককে জানানোর, কর্নেল সোফিয়া কুরেশি এবং তার সঙ্গে উইং কমান্ডার ভূমিকা সিং প্রেস মিট করেছে। আপনারা সেই প্রেস মিট দেখেছেন। এবং সেখানে এই সেনাবাহিনীকে নিয়ে কার গর্ব হবে না বলুন তো? আমরা প্রত্যেকে গর্বিত এই সেনাবাহিনীকে নিয়ে। আরও একবার ধর্ম, লিঙ্গ, জাতি, নিরপেক্ষতা আমাদের দুর্বলতা নয়, আমাদের প্রধান শক্তি। এটা কিন্তু আবার প্রমাণিত হলো। কেন বললাম এ কথা? কারণ বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছিল। যদি আপনাদের মনে থাকে, সেই পেহেলগাঁওতে পুরুষ মেল হিন্দুদেরকে কিন্তু হত্যা করা হয়েছিল, হত্যালীলা। সেই ছবি আপনারা দেখেছেন। 15 দিন পর, 15 দিনের মাথায় তার প্রতিশোধ নিল আমার আপনার ভারত। আরও একবার গর্বিত করলো আমাদের প্রত্যেককে, সেনাবাহিনীকে আমরা গর্বিত। এই নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা এবং বিশেষ এপিসোড পর্ব। আমাদের সঙ্গে আছেন, আমার পাশে বসে আছেন, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত। ব্রিগেডিয়ার দত্ত, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় এবং আমাদের আজকের এই বিশেষ পর্বে স্বাগত। প্রথমেই ব্রিগেডিয়ার দত্ত, আপনাকে যেটা আমি জিজ্ঞেস করব, যে একজন ব্রিগেডিয়ার হয়ে, একজন এক্স ব্রিগেডিয়ার হয়ে কীভাবে ডেসক্রাইব করবেন, মানে আজকে অপারেশন সিন্দুরকে আপনি কি বলবেন? গর্বের দিন, অহংকারের দিন, প্রাউড মোমেন্ট, কিভাবে বলবেন, কি ব্যাখ্যা করবেন? আমি তো 2003-এ রিটায়ার করেছিলাম। আমি খুব একটা বর্তমান ইকুইপমেন্টের ব্যাপারে ওয়াকিবহাল নয়। যদিও আমার বড় ছেলে, বড় পুত্র আর্মিতে সার্ভিস করছে, এখনও সার্ভিং অফিসার। আমার ছোট পুত্র নেভেল অফিসার, নেভিতে সার্ভ করছে। ওদের লোকেশন ওরা কেউ ডিসক্লোজ করবে না, সুতরাং আমি বলতে পারবো না কে কোথায় আছে, কিন্তু আমি জানি দুজনেই অ্যাক্টিভ রয়েছে। আর গর্বের বিষয় তো বটেই, যখন আমার 2 সন্তান আর্ম ফোর্সেসে সার্ভিস করছে, এটা তো গর্বের বিষয় বটেই। আমরা ক্যান্টনমেন্টে থেকেছি সারা জীবন, ওরা এগুলোই দেখে এসছে এবং ওরা কোনো হেজিটেট করেনি। আমার বড় পুত্র চিরকালই বলে এসছে আমি আর্মি জয়েন করব, আমার বাবার রেজিমেন্ট জয়েন করব। ছোট পুত্র তাই বলে এসছে এবং ওরা দুজনেই ন্যাশনাল ডিফেন্স একাডেমির থ্রু দিয়ে আর্মিতে জয়েন করেছে। বেশ। অপারেশন সিন্দুর, ব্রিগেডিয়ার দত্ত, যদি আমি একটু ব্রিফ আপনার থেকে চাই, যেভাবে ভারত প্রত্যাঘাত করলো এবং স্ক্যাল্প মিসাইল, হ্যামার যুদ্ধ বিমান একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, কীভাবে দেখছেন? কীভাবে দেখছি? এটা একটা প্রতিশোধের একটা প্রথম স্টেজ হয়েছে। আপনাকে বলে রাখি, এটার নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর। তার কারণ হচ্ছে পাকিস্তানের জঙ্গিরা এবং তাদের যারা সহযোগিতা করেছে, মদতদাতা, ঠিক, ওরা স্লিপার সেলও হতে পারে, ওভারগ্রাউন্ড ওয়ার্কারও হতে পারে। এইসব অপারেশন ওদের মদত ছাড়া হতে পারে না, হতে পারে না। তার কারণ যে ওদের সীমান্তের ভেতরে ঢুকেই সব কিছু করা সম্ভব নয়। ওরা বেশ 15 দিন বা তার বেশি ওদের আশ্রয়ে থেকেছে এবং ওরা কন্টিনিউয়াস রেকনসেন্স করে গেছে। সুতরাং ওরা ঠিকই করেছিল, ওদের হয়তো 2-3টে প্ল্যান ছিল, কিন্তু ওরা ঠিকই করেছিল যে গুনে গুনে হিন্দু মহিলাদের হত্যা করবে, কারণ হিন্দু পুরুষদের হত্যা করবে। এবং একজন মহিলা বলেছিলেন আমাকে মারো, মানে ওকে জীবিত রাখবো, তুমি গিয়ে মোদিজিকে বার্তা দিও। একদম। এগুলো তো ভুলে যাওয়া চলবে না। সুতরাং
সিন্দুর কেন নাম দিল সেটা আপনি একটা প্রশ্ন করলেন। সাধারণত ভারতবর্ষের বিশেষ করে নর্থের দিকে 13 ডেজের একটা শোক পর্ব চলে। সেই শোক পর্ব শেষ হয়েছে আমাদের স্ট্রাইকের একদিন আগে, স্ট্রাইক করার একদিন আগে, অর্থাৎ 14 বা 15 দিনের মাথায় স্ট্রাইক করেছে। তোমরা ওদের সিঁদুর মুছিয়েছ, এবার তোমাদের সিঁদুর মুছাই, প্রতিঘাত। দ্বিতীয় কথা হলো যে যুদ্ধের দামামা অনেক দিন আগেই মোদিজি বাজিয়ে দিয়েছিলেন। তিনি সেনাবাহিনীকে, 3 প্রধানকে বলেছিলেন তোমরা যেভাবে একদম ফ্রি হ্যান্ড দেওয়া ছিল, ফ্রি হ্যান্ড দেওয়া ছিল। তখন এটা অসম্ভবই হয়ে গেছিল যে এটা কিছু হবে। আজকে ভোরে যে রেড হয়েছে সেটা আমার পক্ষে খুব সারপ্রাইজিং লাগছে। এত যুদ্ধ দামামা বাজার পরেও পাকিস্তানের অ্যালার্টনেস কোথায় গেল? ওদের তো রেডার স্টেশন, ওদের অবজারভেশন, একদমই ওদের এওয়াক্স, ওগুলো কোথায় গেল? না, তার থেকে বড় কথা ব্রিগেডিয়ার দত্ত হুঙ্কার ছিল তো অনেক, রক্তগঙ্গা বইয়ে দেবো জল বন্ধ হলে, আরো অনেক কিছু। অনেক ও তো হুমকানি দেবে, ওগুলো তো ফাঁকা আওয়াজ। আজকে আসিম মুনির ওদের চিফের অস্তিত্বের সংকট হয়েছে। অসীম মুনিরের এই আজ থেকে 5 দিন আগে অসীম মুনিরকে টপকে গিয়ে আইএসআই চিফ অফ আইএসআই, বর্তমান চিফ অফ আইএসআইকে ওরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করেছে, ওদের এনএসএ। এই নানা রকমের কারণ হতে পারে। একটা হচ্ছে কি যে আসিম মুনিরকে একটু ঝটকা দেওয়া। দ্বিতীয় কথা, আমি যা খবর পাই ওদের আর্মির ভেতরে প্রচুর ভেদাভেদ হয়ে গেছে। জুনিয়র অফিসাররা গণ ইস্তফা দিয়েছিল, আমরা সে খবর করেছিলাম, গণ ইস্তফা দিয়েছিল। সবচেয়ে বড় কথা, আমি যতদূর জানি, আমার ইনফরমেশন, 2 জন কোর কমান্ডার আসিম মুনিরকে সাপোর্ট করেনি। ওখানে তো আর্মি হেডকোয়ার্টার বলে কিছু নেই, সমস্ত কিছু কমান্ড হেডকোয়ার্টার বলে কিছু নেই, সবকটা কোর পাকিস্তান জিএসকিউর নিচে। তার মধ্যে যদি ওই কোর 2 জন বা 3 জন কোর কমান্ডার ওর সঙ্গে সহমত না হয়ে থাকে, তার নিজেরই অস্তিত্বের খতরা। এবং এই কারণে একটা জিহাদির মতো ভাষণ দিয়ে ওকে তো আমরা বলি এখন মোল্লা মুনির, ওর অস্তিত্ব সংকটে এই কারণে, আরও 3টে কারণে বলছি। ওর না, ওদের সিনিয়র হায়ারার্কির পুরো, আমাদের কাছে যত খবর আছে এবং আমি অন্য অন্য নিউজ পোর্টালেও পড়েছি, ওরা তাদের ফ্যামিলিদের যথারীতি ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওখানকার জেনারেল মানে সিনিয়র অফিসাররা লুটপাটে খুব অভ্যস্ত। আমেরিকা এতদিনে বোঝেনি যে ওরা যেটা টাকা ওদের দিয়েছে সেটা কোথায় ফানেল হয়ে যাচ্ছে। তৃতীয় কথা, পাকিস্তানের আর্মি ইজ এ পাঞ্জাবি ডমিনেট আর্মি। পাঞ্জাবি ডমিনেটেড আর্মি হওয়ার কারণে ওদের মধ্যে বেশিরভাগই পাওয়ারফুল পোস্টে পাঞ্জাবিরা রয়েছে। আমি যতদূর জেনে ব্যতিক্রম মুশারফ, উনি ছিলেন মুহাজির। মুহাজির কাদের বলা হয়? যারা ভারতবর্ষ বা অন্য জায়গা থেকে এসছে। ওদের ওই একটা ডিভিশন আছে। মানে আপনি মাইগ্রেন্ট বলছেন, যারা মাইগ্রেন্ট না, ভারতবর্ষ কিংবা অন্য জায়গা থেকে এসছে তাদেরকে বলছেন? হ্যাঁ, পশ্চিমবাংলা থেকে, মানে ভারতবর্ষ থেকে গেছে বেশিরভাগই। আর ওদের এরা একটু হেয় করে দেখে। আর একটা খবর পেলাম আমি যে পাকিস্তান লাহোরকে আটকে রেখেছে, প্রোটেক্ট করে রেখেছে সমস্ত ওদের প্রচুর রিসোর্সেস দিয়ে। লাহোরের অ্যাপ্রোচে আর্মার ডিভিশন, একটা ইনফ্যান্ট্রি ডিভিশনকে করে রেখেছে, মোতায়েন করে রেখেছে লাহোরের বাইরে অবভিয়াসলি। তারা বেশি প্রাধান্য পেয়ে গেছে ওদের ওখানে। সেই প্রাধান্যের কারণে পাকিস্তানের আর্মির নানা রকমের আদার দেন পাঞ্জাবি অফিসার, এদের প্রাধান্য কমে গেছে। আজকে নয়তো বলুন যে একটা শহরকে ডিফেন্ড করতে গেলে তারা নিজেদের ফোর্সেস যাদের ফ্রন্টে থাকার কথা তাদের লাহোরের কাছে রেখেছে। যদিও লাহোর খুব একটা দূরে নয়, আমাদের 71-এর যুদ্ধে আমরা তো লাহোর পৌঁছে গেছিলাম, কিন্তু কেন নিইনি? কারণ লাহোরকে যদি আমাদের নিতে হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের কাছে চলে আসবে। আমরা ওদের লোককে খাওয়াতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, জল দিতে হবে, পানি দিতে হবে, সব কিছু করতে হবে। সুতরাং
লাহোরকে বা কোনো একটা সিটিকে ক্যাপচার করা আর্মির ভাষায় ট্যাকটিক্যালি নট অ্যাডভাইসড। আমি আপনাকে বোঝালাম কেন। আমি তো 71 যুদ্ধে আমার যে একটা ছোট্ট ইউনিট কমান্ড করেছিলাম 3টে ট্যাঙ্কে, তখন আমি ক্যাপ্টেনের র্যাঙ্ক। ওকে। তখন আমাদের একটা টাস্ক ছিল, ধামতাল নারোয়াল হয়ে যে রেল লাইনটা এবং রোড যায় টুয়ার্ড লাহোর ফ্রম নর্থ অফ পাকিস্তান, সেটাকে কাট অফ করা। ওই অ্যাক্সিসে 4th ডে থেকে, প্রথম দিন থেকে তো ওরা ভেবে নিয়েছিল, 4th ডে থেকে যখন আমরা মাইনফিল্ড ক্রস করে 3rd ডেতে মাইনফিল্ড ক্রস করে গেলাম, তখন দেখি যে কোনো মুভমেন্টই নেই। ওরা আগে থেকে টের পেয়ে গেছিলো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাকিস্তান আর্মির ব্লাস্টারের ওপরে। ব্লাস্টার বক 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 করা, ওদের তো ইররেসপন্সিবল মিনিস্টার আছে, ওদের ডিফেন্স মিনিস্টার বলেছে যে নিউক্লিয়ার পাওয়ার সে উড়া দেঙ্গে, এই করবো ওই করেঙ্গে। নিউক্লিয়ার পাওয়ার ও সাজিয়ে রাখার জন্য শুধু নয়, সেটা সেই ভিডিও দর্শকদের আমরা দেখিয়েছি স্যার। ওই নিউক্লিয়ার ওয়ারহেডগুলো কখনো অ্যাসেম্বল থাকে না, ডিসঅ্যাসেম্বল থাকে, কারণ অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হতে পারে। নিউক্লিয়ার ওয়েপন দু ধরনের হয়, একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, লিমিটেড ফল আউট, আরেকটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক ওয়েপন। প্রথম কথা, ফাইনাল চাবি যার কাছে আছে সেটা দেশের প্রধানমন্ত্রী আমাদের ক্ষেত্রে হবে। পাকিস্তানে হয়তো ওই কোনো মোল্লা জেনারেলের হাতে আছে, সেই মোল্লা জেনারেল কি করতে পারবে? আজকে তো ওদের ওই ভদ্রলোক, কি নাম আমার মনে পড়ে না, ডিফেন্স মিনিস্টার, সেই আগে যে আমাদের থ্রেটেন করেছিল, এখন বলছে যে আমরা সংযত থাকবো, ভারতকে সংযত থাকতে বলো, গ্রাউন্ড অফেন্সিভ না করে। আমি অনেক দিন আগে অনেক চ্যানেলে বলেছি, হুঙ্কার দেওয়ার পর ব্যাকফুটে, আর আজকেও কিন্তু এই লোকগুলো মুসলিম হচ্ছে কি, আপনি পাকিস্তানের জাতকে বিশ্বাস করা যায় না। 1999 কার্গিলের অপারেশন সময় একটা লিখিত চুক্তি হয়েছিল দুই আর্মির ভেতরে যে মেনটেনেন্স অফ ফোর্সেস ডিউরিং দ্য উইন্টার মান্থস ইজ ভেরি প্রহিবিটিভলি এক্সপেন্সিভ। দুই দেশের জন্যই হয়তো। তখন আমরা মুশারফকে বিশ্বাস করে আমরা আমাদের ফোর্সেসকে যে প্রি ডিটারমিন্ড জায়গাগুলো ছিল সেখানে নিয়ে এসেছিলাম। তখন আমি মুশারফের মুখ থেকে একটা নতুন শব্দ শুনলাম, নন স্টেট অ্যাক্টার্স। ওরা নাকি সিটিজেন না, এগুলো কোনো রাজাকার ঢুকে আছে এই করে, বা অন্যান্য ফোর্সেস ঢুকে আছে, জেহাদিরা। আসলে ওরা ছিল ওদের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি। ওকে ওকে, রেগুলার ট্রুপস। সুতরাং ওদের বিশ্বাস করার দরকার নেই। ওরা এখন দম নেওয়ার চেষ্টা করছে, যদি কিছুটা সময় পায় ওরাও একটু নিজেদের ঘর সাজিয়ে গুছিয়ে নেবে। বেশ, আমি ব্রিগেডিয়ার দত্ত, যেটা আমার পরের প্রশ্ন থাকবে দুটো। প্রথম যেটা আমি আপনাকে জিজ্ঞেস করবো, তাহলে প্রতিশোধ হলো, আপনি মনে করছেন যে খুব সোফিস্টিকেটেড প্রতিশোধ হয়েছে। সোফিস্টিকেটেড তার কারণ বেসেস, জেহাদি বেসেস ধ্বংস করার আমাদের রাইট আছে। একদমই। এখানেই আমার পরবর্তী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব যে বেছে বেছে কিন্তু শুধু জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছে, তার কারণ কি? সেখানে সাধারণ মানুষজন এবং আর্মিদের কিন্তু একদমই টাচ করা হয়নি। আমি আপনাকে অনেক দিন আগে একটা কথা বলবো। বালাকোট, আমি একটা চ্যানেলে বসছিলাম, ওখানে কংগ্রেস প্রবক্তা কি বলে, মুখপাত্র, উনি আমাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে আপনারা যে স্ট্রাইক করেছেন সেটা প্রমাণ কি? সেই প্রমাণ দেওয়ার জন্য আজকে আমরা ভিডিও ফুটেজ নিয়ে এসেছি এয়ারক্রাফট থেকে তুলে, যে কোথায় কোথায় মারা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় আপনি বলছেন? হ্যাঁ, কি বললেন? সার্জিক্যাল স্ট্রাইকের সময় কথা বলছেন? সার্জিক্যাল স্ট্রাইক, হ্যাঁ, বালাকোট, ইয়েস। যে আজও সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে তার প্রমাণ দিয়ে দিয়েছে। কোনো জায়গায় কোনো কোলাটারাল ড্যামেজ। দর্শকরা সেই ছবি দেখবেন আপনার কি প্রমাণের কথা বলছেন ব্রিগেডিয়ার দত্ত, সেই ছবিও দেখবেন, এবং কিভাবে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি সে ছবি আপনারা দেখবেন। বলুন। আর এগুলো জঙ্গি ঘাঁটি 30-40 কিলোমিটার ভেতরে, মানে পাকিস্তানে ঢুকে মারা হচ্ছে, যেটা না ঘর মে ঘুসকে মারেঙ্গে, এবং কল্পনার অতীত, কল্পনার বাইরে। সুতরাং মুহূর্তের জবাব তো ওদের দেওয়া হয়েছে। আর আমি যে প্রশ্নটা আপনাকে বলছিলাম, এই যে এরা এখন বলছে তোমরা এসকেলেট করো না, আমরা এসকেলেট করো না, ওরা যদি এসকেলেট করে আমরা করব,
ওরা হয়তো টাইম চাইছে। সুতরাং আমাদের অ্যালার্টনেস বা ভিজিলেন্স কমানো যাবে না। আমি আপনাকে বললাম পাকিস্তান অ্যাজ এ নেশন ইজ এ নেশন অফ লায়ার্স। ওরা আমাদের কার্গিল যুদ্ধের এবং আনট্রাস্টওয়ার্দি, কোনোভাবেই বিশ্বাস করে কোনোভাবে অনলি এ ফুল উইল স্ট্রাইক দেম। আমাদের কিন্তু দেশের ভেতরে একটা এই ধরনের প্রশ্ন ছিল, একজন কংগ্রেস সাংসদ একটা এরোপ্লেন নাড়ছিলেন টিভিতে, ওতে ওই যে একটা রাখা না কিছু লঙ্কা আর লেবু পুঁতে যাতে কোনো ঘটনা না হয় সেরকম। তো এই ধরনের লোক কিন্তু আছে। ভারতের বাইরের শত্রু যত আছে তার থেকে কিছু কম হলেও ভেতরেও শত্রু রয়েছে। এখন ওরা তাদের মুখ বাঁচাবার জন্যে ইউনিটি দেখাচ্ছে। আমি পার্সোনালি কাশ্মীরিদের 90% বিশ্বাস করি না, কারণ আমি ঘাঁটিতে অপারেটেড একজন আপনার টেনিওরও তো আপনি বলছিলেন ডেপুটি ফোর্স কমান্ডার ছিলাম। প্রত্যেক বছর অমরনাথ যাত্রা সিকিউর করা আমাদের কাজ ছিল। তার জন্য আমাদের সৈন্যরা 3-4 মাস আগে হাইটগুলো দখল করত। এই পরিস্থিতিও যদি দুজন একজন ঢুকে যায় সেটা কিন্তু ব্যতিক্রম হবে না, কারণ দুজন লোক 3জন লোক তীর্থযাত্রী ছেড়ে তাদের ঝোল্লা মোল্লা যেগুলো পরে সেগুলোর ভেতরে ওয়েপন ঢুকিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু দ্যাট ইজ নট অ্যান অ্যাট্যাক। ওরা কয়েক রাউন্ড ফায়ার করবে, ততক্ষণ ওদের মেরে দেবে। আমাদের রোড ওপেনিং ফোর্স ডিপ্লয় হয় এবং প্রত্যেক জায়গায় কনসেন্ট্রেশন থাকে। ওটা খুব একটা সম্ভব নয়, আমি বলবো না অসম্ভব, সম্ভব হয়তো, সম্ভাবনা খুবই কম। আর আপনি যেটা আরেকটা প্রশ্ন করলেন, যেটার পার্সিয়াল উত্তর আমি দিয়েছি, পার্সিয়াল আপনি দিয়ে দিলেন যে কতটা ওদের ট্রাস্ট করা যায়, ওদের উপর কতটা করা যায়। আমি বলবো, আমি তো আপনাকে বললাম পার্সোনাল ওপিনিয়ন, ওটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে 90% কাশ্মীরি সিটিজেনকে ট্রাস্ট করা যায় না। আর কাশ্মীরি পলিটিশিয়ানদের আরও খারাপ অবস্থা। ওরা দুকুল বাঁচিয়ে চলার চেষ্টা করে এবং ওদের সিনিয়র পার্সোনাল, যেমন এই কাশ্মীরি ব্রাহ্মণদের যখন তাড়াতে আরম্ভ করলো ওদের প্ররোচনায়, হিজবুলের প্ররোচনায়, ফারুক আবদুল্লাহ সাহেব চলে গেলেন বিদেশে। আজকে আমাদের প্রধানমন্ত্রীর 3 দেশ সফরে যাওয়ার কথা ছিল, উনি কি গেছেন? স্থগিত করেছেন। নরওয়ে, ক্রোয়েশিয়া আর নেদারল্যান্ড প্রধানমন্ত্রী স্থগিত করেছেন। জাননি তো এই ভদ্রলোক চিফ মিনিস্টার অফ কাশ্মীর, উনি হঠাৎ হাওয়ায় গেলেন। আর এগুলিতে তো ওনার অজান্তে হয়। আমাদের অনেক পলিটিশিয়ান আমি জানতাম না, বিশেষ করে এই দেশের আমাদের রাজ্যের পলিটিশিয়ান, উনি নাকি কিছু জানতেন না। মুর্শিদাবাদে হত্যা হচ্ছে উনি জানতেন না, ও শামশেরগঞ্জে হচ্ছে উনি জানতেন না, ওনাকে কেউ জানায়নি। উনি কেন এখনও কোনো পুলিশের অফিসারকে স্যাক করেননি? সেই ক্ষমতা তো তার নেই, কারণ এই পুলিশের লোকেদের কাছে অনেক কিছু জানা আছে যেটা এক্সপোজ হয়ে গেলে। ব্রিগেডিয়ার দত্ত, আমার পরবর্তী যেটা প্রশ্ন থাকবে যে এই ধরুন সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, যে রাজ্যগুলো আছে, সেখানকার সিএমদের সঙ্গে কিন্তু আজকে অমিত শাহ মিটিং করেছেন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ব্রিফ করেছেন তার যা হয়েছে, যেভাবে হয়েছে অপারেশন সিন্দুর নিয়ে। আমার প্রশ্ন যে সেই মিটিংয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। রাজ্যবাসী হয়ে এবং আপনার এত অভিজ্ঞতা, আমাদের রাজ্যের মানুষদের কি কোনো থ্রেট কিংবা কোনো ভয়ের কারণ? আমাদের রাজ্যের মানুষের থ্রেট আছে, কারণ বাংলাদেশের সঙ্গে আমরা বড় বর্ডার আছে। বিএসএফ যদি তাদের কাজ ডিউটি না করতে পারে তাহলে এরকম হতে পারে। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী একজন রেসপন্সিবল ইন্ডিয়ান সিটিজেন এবং রেসপন্সিবিলিটি নিয়ে পশ্চিমবাংলার রাজত্ব করছেন, শাসন করবেন। এ ধরনের ঘটনা উনি জেনে শুনে করতে দেবেন না, সেইটুকু রেসপন্সিবিলিটি ওনার নিশ্চয়ই আছে। এর বেশি তো আমি কিছু বলবো না, পলিটিক্যাল ম্যাটার। তাহলে সেক্ষেত্রে যুদ্ধের দামামা কি আপনি কোনো জায়গায় বাজাতে শুরু করলো কিংবা আমি অনেকদিন ধরে অনেক চ্যানেলে বলে এসেছি, যুদ্ধ কিন্তু ফাইনাল ব্যাপার নয়। গোলা বারুদ ছোড়া যুদ্ধ যেটাকে বলা হয়
কাইনেটিক ওয়ার, নট রেকমেন্ডেড। আমি অনেক দিন ধরে বলে আসছি, আজকে বালাকোট সরি এই পেহেলগাম হওয়া থেকে বলে আসছি, এবং অনেক চ্যানেলে এক কথা বলেছি, দেয়ার আর আদার অপশনস ফর ওয়ারফেয়ার। এক হচ্ছে গিয়ে ইকোনমিক্যালি চোক করা, নাম্বার 2 জনগণকে সঙ্গে রাখা, নাম্বার 3 এখন মোস্ট পোটেন্ট ওয়েপন সাইবার ওয়ারফেয়ার। আপনি যদি সাইবার স্পেসকে কন্ট্রোল করেন, সমস্ত নেটওয়ার্ক জ্যাম করে দেন, আজকে পাকিস্তানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। সুতরাং এগুলো হচ্ছে কি ওয়ার বাই আদার মিনস। এটা অনেক দিন ধরে চাণক্য থেকে আরম্ভ করে অনেক মহাজ্ঞানী পণ্ডিতরা বলে এসছেন। আমি সেটা রেকমেন্ড করেছিলাম, কাইনেটিক এনার্জি, কাইনেটিক ওয়ারফেয়ার, গোলাগুলি এক্সচেঞ্জ, গোলা বারুদ এক্সচেঞ্জ, এটাতে দুপক্ষেরই ক্ষতি হয়। ইকোনমিক্যালি আমরা পিছিয়ে যাব, পাকিস্তানের ইকোনমি বলে কিছু নেই, সুতরাং ওরা আবার কোনো না কোনো দেশ মদত করে দেবে। হ্যাঁ, আপনারা একটা জিনিস নোটিস করেছেন এখনও? কেমন চায়নার থেকে এখনও কোনো রিয়াকশন? আমি সেই প্রসঙ্গেই আসতাম যে ইন্টারন্যাশনাল অন্যান্য দেশ, বিশেষ করে রাশিয়া, আমেরিকা, চায়না, তাদের রিয়াকশন আমি পরবর্তী প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতাম। রাশিয়া তো বলেছে আমাদের সঙ্গে থাকবে, কোনো সন্দেহ নেই সে বিষয়ে, কারণ রাশিয়া ইজ এ নোন ফ্রেন্ড অফ ইন্ডিয়া। আমরা অনেক দিন রাশিয়ান ইকুইপমেন্টের উপরে ডিপেন্ড করেছিলাম। ইসরায়েল আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, কারণ ওরাও ট্রাভেল বাই টেরোরিজম অফ ইসলাম টেরোরিজম। আর আমেরিকান প্রেসিডেন্টকে আমার একটু হুইমজিক্যাল মনে হয়। আমি একটা নিউজ চ্যানেলে পড়েছিলাম, নিউজ চ্যানেলে না, একটা এরকম ইউটিউবে বা একটা এরকম কিছু আমার কাছে এসেছিল, যে ও বলেছে আই এম ভেরি আনহ্যাপি দ্যাট দ্য কান্ট্রিজ হ্যাভ গন টু ওয়ার। কিন্তু রুবিও মার্কো, যিনি একজন ওখানকার ব্যুরোক্রেসির একজন খুব সিনিয়র ম্যান, উনি এখনও মুখ খোলেননি। উনি বলেছেন যে উই সাপোর্ট, বাট কিপ ইট লিমিটেড, এসকালেট করবে না। আর সেই জন্যই তো পাকিস্তানের শাহবাজ শরীফ আর এই শরীফটা বলে যাচ্ছে যে আমরা আর যুদ্ধ বাড়াতে চাই না। ওরা খুব জানে ওদের ইকুইপমেন্টের ওপরে অ্যাট্রিশন হবে, কিছু লোক মারা যাবে, কিছু যুদ্ধ জাহাজ নষ্ট হবে, কিছু ট্যাঙ্ক নষ্ট হবে, আমাদের হয়তো কিছু হবে। সুতরাং কাইনেটিক ওয়ার, যেটাকে এখন লোকেরা এই টার্মটা ইউজ করছে, গোলাগুলি ছোড়াছুড়ি, ওটার স্টেজ না আসলে আমাদের এসকালেট করার দরকার নেই। দ্য স্ট্রাইক অন গ্রাউন্ড or any other form must come from Pakistan. একবারে পাকিস্তানের থেকে আসা দরকার। আরেকটা কথা আমি আপনাকে বলি, যে আপনি দেখেছেন তো ক্যালকুলেটেড অ্যাটাকগুলো, পাকিস্তানে কোনো সিভিল বেস অ্যাটাক করা হয়নি, কোনো এয়ারপোর্ট অ্যাটাক করা হয়নি, একদমই কোনো শুধু বেছে বেছে জঙ্গি ঘাঁটি, পপুলেটেড এরিয়া করেনি, এবং ওদের যে প্রপাগান্ডা আরম্ভ হয়েছে নানা রকমের, ওগুলোতে বিশ্বাস করার কোনো দরকার নেই। আমি এখনও নট ভেরি শিওর, আমার শ্বশুর বলবে, আজকে তো শুনলাম জম্মু আর সাম্বার কাছে দুটো পাকিস্তান এয়ার অ্যাটাক হয়েছে এবং দুটো পড়েছে, তাদেরকে গুলি করে নামানো হয়েছে। হ্যাঁ, আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, চায়না ওদের লেটেস্ট ইকুইপমেন্ট দেয়নি, কেউ কোনো দেশ দেয় না। ওদের 4th জেনারেশন বা 3.5 জেনারেশন ফ্লাইটগুলো দিয়েছে। আমার মনে আছে আজ থেকে বছরখানেক আগে প্রধানমন্ত্রী অফ বাংলাদেশ, উনি বলেছিলেন যে ওদের ফাইটার জেটগুলো ওরেই না, তার মানে আরও ডাউনগ্রেড দেওয়া হয়েছিল। আর চায়নার দ্বিতীয় ভয় হচ্ছে যে এটা যদি ইন্ডিয়ায় পড়ে, এবং ইন্ডিয়া যদি তার ফ্রেন্ডলি, ধরুন চায়না, রাশিয়া বা ইউএসকে দিয়ে দেয়, ওদের সমস্ত সিক্রেট লিক হয়ে যাবে। ওগুলোকে রেট্রোস্পেক্টিভ ওরা তৈরি করবে, কনস্ট্রাক্ট করবে, একটা ধ্বংস জেটকে মাটি থেকে তুলে পিস বাই পিস জুড়ে ওদের ইলেকট্রনিক ইকুইপমেন্ট চাইবে, বাকি কিছু দরকার নেই। ওদের কী কী ইলেকট্রনিক এভিওনিক্স স্পট বলে, সেটাকে ডিসাইফার করে নেবে। ইসরায়েল তো
ইন এ ম্যাটার 5 days করে দেবে। বেশ, ওকে। ব্রিগেডিয়ার দত্ত, আমরা এই পরবর্তী আমরা শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা প্রথমেই যে পর্ব শুরু করার আগে বললাম যে কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভূমিকা সিং দুজনই কিন্তু মহিলা, দুজনই মহিলা যারা কিন্তু টোটাল এই এয়ার স্ট্রাইক যেভাবে যা যা হয়েছে দে হ্যাভ ডান দ্যাট। এই যে মহিলারাই বেছে বেছে যে পহেলগাঁওতে মহিলাদের স্বামীদের অর্থাৎ পুরুষদের, হিন্দু মহিলার পুরুষদের, যেটা আপনি বললেন, আমি প্রত্যেকে জানেন, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তার উত্তরে দুজন মহিলাকে কিন্তু সামনে আনা হলো প্রেস মিট করে এবং দে লেড দিস কমপ্লিট অ্যাটাক। কীভাবে দেখছেন? আমি আপনাকে বলে রাখি, আমাদের দেশে অনেক ফুলিশ, খুব বোকা বুদ্ধু পলিটিশিয়ান আছে। আজ থেকে 7-8 বছর আগে একজন পলিটিশিয়ান পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলেন এখানে উঁচু জাত নিচু জাত ইন্ডিয়ান আর্মিতে কোন রিজন, কজন মুসলমান আছে, কজন হিন্দু আছে ইত্যাদি একটা ফুলিশ প্রশ্ন করেছিলেন। তার জবাবে চিফ একটাই জবাব দিয়েছিলেন, আর্মিতে কোনো ধর্ম নেই, দে আর অল সোলজার্স। সকলের শপথ নিয়েছে, কসম প্যালেট খেয়েছে যে ওদের লয়্যালটি থাকবে কনস্টিটিউশনের ওপরে, জাতপাতের ব্যাপার নেই। আপনি হয়তো জানেন যে আর্মির প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি রেজিমেন্টে, প্রত্যেকটি ব্যাটালিয়নে একটা সর্বধর্মস্থল থাকে। ওখানে মক্কা মদিনা, মৌলভী, যেখানে খ্রিস্টান ট্রুপস আছে, স্পেশালি আসামের ওখানে কী বলে বিশপস, ওই স্টেটাসের লোক, গ্রন্থি, এরা সবাই থাকে। আপনি হয়তো একটা ভিডিও দেখেছেন, ইট ওয়াজ ভেরি ওপেনলি ব্রডকাস্ট। একটা শিখ রেজিমেন্টের একজন ব্যাটালিয়ন কমান্ডার ছিল মুসলিম অফিসার। ওরা যখন লোকেশন শিফট করছে, হাই অল্টিটিউড থেকে এতে নেমে আসছে ওদের ধর্মগ্রন্থ, না 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 শিখদের ধর্মগ্রন্থ, জপজি সাহেব, মানে ওই গ্রন্থিরা যেটা পড়ে অমৃতসরে বা সব জায়গায় পড়ে, ওই জপজি সাহাবটা উনি মাথায় করে নেমেছেন। ক্লিয়ার ইন্ডিকেশন যে শিখ ট্রুপস, দে পারমিটেড আ ম্যান অফ আদার রিলিজিয়ন টু টেক দ্য গ্রন্থ সাহেব ডাউন। আর থেকে কী এই সমস্ত পলিটিশিয়ানদের কথা কোনো জবাব দেওয়ার দরকার নেই। আমি একটা চ্যানেলে বসছিলাম, আপনাকে বললাম বোধহয়, সেটা বালাকোটের পরে আমাকে একজন খুব ওয়াইজ কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ বলেন, প্রমাণ কোথায়? এখনও না অনেক বোকা পাঠারা বলে, আমি বললাম প্রমাণ আপনি যথাসময়ে পাবেন। উনি আমার দিকে তেড়ে আসলেন, বললে আপনারা সব বাজে কথা বলছেন। আমাদের প্রায় হাতাহাতি হয়ে গেছিল। সুতরাং অ্যাটাক করে তার প্রমাণ দিতে হবে, ওটা ইমিডিয়েটলি দরকার। এটা বোঝে না যে মিলিটারি হ্যাজ গট এ সিস্টেম অফ অ্যানালাইজিং, অ্যান্ড অ্যানালাইসিস এয়ারফোর্ট থেকে একদিনে হয় না, এগুলো সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং আমি বলছি আপনাদের দর্শকদের, এই সমস্ত বেওকুফ পলিটিশিয়ানদের কথা শুনবেন না। আপনাকে আর্মি হেডকোয়ার্টার থেকে রিলিজ দেওয়া হয়েছে আজকে সকালে, কর্নেল কুরেশি এবং ভূমিকা সিং, উইং কমান্ডার ভূমিকা সিং, এদের কথাই শুনবেন, এদের কথাই মানবেন। বাকি সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের গপ হবে, অনেক রকমের গল্প বেরোবে, ছানবিন করে চিন্তা করবেন, নিজেদের ব্রেন ইউজ করুন। রাইট। আর শেষ প্রশ্ন করব, অপারেশন সিন্দুর, এই যে নামকরণ অপারেশন সিন্দুর এবং মোদিজির ওপর, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আস্থা কি মানুষের আরও বাড়লো? ডেফিনেটলি, কোনো সন্দেহ আছে? নামটা শুনুন আগে, সিন্দুর কেন? আমি এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম, একটু ক্লারিফাই করুন। কারণ ওরা সিন্দুর 26 জনের সিন্দুর মিটিয়েছে, তারপর বদলা দেওয়া হবে। অনেকেই তো উত্তক্ত হয়ে ওঠে, মিডিয়াকে উত্তক্ত করে, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, এখনো কোনো প্রতিশোধ হচ্ছে না। মানে সে পাবজির মতো, গেমের মতো, যুদ্ধটা সেরকম হয় না। 14-15 দিন সময় লেগেছে, নিজেদের নিউজ ইন্টেলিজেন্স আপডেট করেছে, ডোমেস্টিক প্রচুর মিটিং বৈঠক হয়েছে রাজনাথ সিং এর সঙ্গে, অমিত শাহর সঙ্গে, প্রধানমন্ত্রীর
সেনাপ্রধানদের সঙ্গে প্রচুর মিটিং হয়েছে এই একটি কারণ। এবং আলটিমেটলি অজিত দোভালের নেতৃত্বে আজকে গতকাল রাত্রিবেলায় এই জিনিস হলো। ওকে, ব্রিগেডিয়ার দত্ত, শেষে দর্শকরাও জানতে চাইবেন যে এরপর প্রতিশোধ তো হলো, সবাই যারা যারা হারিয়ে ফেলেছেন তারা তো আর ফিরে আসবে না, কিন্তু প্রতিশোধ তো হলো, এরপর কি? এরপরে আমরা তো পুরো ব্যাপারটা আপনাকে বললাম ছেড়ে দিয়েছি পাকিস্তানের ওপরে। ওদের ব্লাস্টার বন্ধ হয়ে গেছে, ওদের নিউগুলো ফিউজ হয়ে গেছে। এখন যদি ওরা সিন্ধু জলবন্টন চুক্তিও গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু সিমলা এগ্রিমেন্টের কোনো দাম নেই, কারণ ওরা কখনো দেয়নি। বর্ডার ভায়োলেশন চিরকাল করে এসছে, এখন একটু বেশি ইন্টেন্সিফাই করছে। সিভিলিয়ানস আর নট অ্যাওয়্যার। 7 সিস্টার্স দখল করবে বলেছিল তো, করুন না, সে তো বাংলাদেশের জিহাদিরা বলেছে 4 দিনে কলকাতা দখল করে নেব। নিজেরাই কিছু জানে না, এই সমস্ত মৌলানারা কী জানে, ওরা পরে মাদ্রাসায়, তাদের সীমিত গণ্ডি। আমি কালকে জানলাম যে আমাদের মুখ্যমন্ত্রী তালিম না কি একটা ওদের ছাত্রছাত্রীদের ইয়ে করেছেন, ব্লেসিং করেছেন। আমি তো জানতাম না এটা, মাদ্রাসায় কী পড়া হয় আমি জানতাম না। জানতাম যে খালি অন্ধ ধর্ম শেখানো হয়। না, জঙ্গিরা জিজ্ঞেস করেছিল কালমা পড়তে জানে কি না। হ্যাঁ, না সেটা তো অন্য কথা হয়ে গেল না। সেভাবে তো দেখে দেখে বেছে বেছে হিন্দু কিনা মুসলমান বেছে তারপরে তারা ওটা করেছে। কিন্তু সিঁদুর মিটেই ছিল তো, তার প্রত্যুত্তরে অপারেশন সিঁদুর করে দেওয়া হলো। ওরা আমি বলেছি আগে আপনাকে এই চ্যানেলে যে 13 দিনে ভারতীয়দের বিধবাদের একটা রিচুয়াল শেষ করতে হয়। এবং আপনি সকালেও আমাকে কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনি বলছিলেন এই জন্যই ওয়েট করছিল এবং হোমওয়ার্ক করে গ্রাউন্ড ওয়ার্ক করে একবারে 13 ডে অ্যাটাক। আমি খালি ভাবছি না, আপনাকে প্রথমেই বললাম যে পাকিস্তানি রেডার বা আদার সার্ভেলেন্স ডিভাইসেস সেগুলোকে কী করে ফেল করলো, কে জ্যাম করেছিল, সেই জ্যাম করার ক্ষমতা কি আমাদের আছে? এগুলো সব প্রশ্ন থেকে যাবে, এগুলো কোনো উত্তর এখন নেই। শেষ প্রশ্ন একদম ব্রিগেডিয়ার দত্ত, একদম খুব সংক্ষেপে, অস্তিত্ব সংকট কি পাকিস্তানের? পাকিস্তানের কি আর অস্তিত্ব থাকবে এরপর? এদের কত পেট্রোলিয়াম রিজার্ভ আছে, কত ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে, ওদের রিজার্ভ ব্যাংকে কত টাকা আছে, এগুলো আমরা কিছু জানি না। তবে এইটুকু জানি যে ওদের অস্তিত্ব সংকটে এই কারণে বেলুচিস্তান হয়তো বেরিয়ে যেতে পারে, সিন্ধ প্রভিন্স বেরিয়ে যেতে পারে, ওদের জেহাদি ভাই ভাই আফগানিস্তান ওদের এসে অ্যাটাক করে যাচ্ছে। আর বাকি তো অনেক জঙ্গি ওরা তৈরি করেছে। তেহরিকে তালিবান পাকিস্তান, তারা কারা? পাকিস্তানের জঙ্গি সংগঠন, যারা একবারে টোটাল মৌলবাদী এবং কট্টর পাকিস্তান বিরোধী। এগুলো থেকে বাঁচার অসুবিধে। আর এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে ওখান থেকে ওরা সেনা সরিয়ে নিতে পারবে না। যেমন আমরা চীনের ওপরে বিশ্বাস করব না, চীনের থেকে কোনো সরাবো না সৈন্য, ওখানে আমরা গার্ড দিয়ে রাখবো। এইগুলো হচ্ছে গিয়ে ট্যাকটিক্স টু কিপ ইউ এনগেজ, ইউর ফোর্সেস ক্যান নট ডিসএনগেজ। হ্যাঁ, আর তাছাড়া আমরা এককালে যখন আমরা স্টুডেন্ট ছিলাম বা আমি সার্ভিসে ছিলাম, তখন আমাদের বলা হতো 2.5 ফ্রন্ট, পাকিস্তান ফ্রন্ট, চীনা ফ্রন্ট, আরেকটা হচ্ছে ভেতরে ফোর্সের ফ্রন্ট, স্পেশালি নকশাল টকশাল যারা উগ্রবাদী আছে। এখন তো আমাদের আর একটা হাফ ফ্রন্ট হয়ে গেল বাংলাদেশ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আপনারা শুনলেন ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত আমাদের সঙ্গে ছিলেন, ট্রাইব টিভি স্টুডিও ছিলেন, এবং অপারেশন সিন্দুর যা নিয়ে কিন্তু সারা দেশ গর্বিত, ভারতীয় সেনার ওপর গর্বিত, কিভাবে যা হয়েছে সবটাই আপনারা জানেন। অর্থাৎ সিঁদুর মুছেছিল যারা, তাদের অপারেশন সিন্দুর দিয়ে উত্তর দিল কিন্তু ভারতীয় সেনা। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। যা আপডেটস হবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন,